এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 6 নম্বর স্কুলের প্রশ্নগুলো দেখব। একে দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আর্য সত্য হলো বৌদ্ধ ধর্মের অংশ। 2 সকারি বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। 3 প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয় রাজগৃহে। 4 জেন দামেস্তার শ্রেষ্ঠ দেবতা হলেন অহুর। 5 হর্ষচরিত কাব্যটি রচয়িতা হলেন বাণভট্ট। 2 এর আইহোল প্রশস্তি কে রচনা করে? এটা তোমাদের বইয়ের 95 পৃষ্ঠায় রয়েছে। দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তি লিখেছেন, এটা 95 পাতায় রয়েছে। আচ্ছা, 2 আলেকজান্ডারের সেনাপতির নাম কি? সেলুকাস নিকেটার। 3 কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুজুল কদফিসেস। 4 একটি রাজতান্ত্রিক মহাজনপদ হলো মগধ। 5 মহাক্ষত্রপ উপাধি নিয়েছিলেন রুদ্রদামন। 3 এর আইতে দিয়েছে কুষাণ কারা? এটা তোমাদের বইয়ের 87 পৃষ্ঠায় রয়েছে। লিখবে মধ্য এশিয়া থেকে কয়েকটি যাযাবর গোষ্ঠী পশ্চিম দিকে চলে যায়। এরা এখনকার আফগানিস্তান ও ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে পৌঁছায়। এদের মধ্যে ইউএজি গোষ্ঠীটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই গোষ্ঠীর একটি শাখা ছিল জুসাং। তারা ব্যাকট্রিয়ার ওপর অধিকার কায়েম করেছিল। এরাই ভারতের ইতিহাসে কুষাণ নামে পরিচিত। ধীরে ধীরে কুষাণরা এক বিরাট সাম্রাজ্য তৈরি করেছিলেন। 2 দিয়েছে আদি বৈদিক যুগে সমাজে নারীদের অবস্থা কেমন ছিল? এটা তোমাদের বইয়ের 56 পাতায় রয়েছে। আদি বৈদিক সমাজে অনেক নারী শিক্ষা লাভ করতেন, এমনকি সমিতির বৈঠকেও কিছু নারী যোগ দিতেন বলে জানা যায়। আচ্ছা, এটা শুধু বলেছে আদি বৈদিক যুগে, তার মানে আমরা শুধু একটুখানি বলবো। যুদ্ধেও তারা অংশ নিতেন। ঋগ্বেদে কোথাও বাল্যবিবাহের কথা নেই। সতীদাহ প্রথার কথাও সেখানে পাওয়া যায় না। যজ্ঞেও নারীরা অংশ নিতে পারতেন। আদি যেহেতু বৈদিক সমাজ উল্লেখ করে দিয়েছে, তাই শুধু এই প্যারাগ্রাফটা বলবে। এটা হচ্ছে পরবর্তী বৈদিক সমাজ। আমাদেরকে যদি শুধু বলতো যে বৈদিক যুগে নারীদের অবস্থা বর্ণনা করো, তাহলে এই দুটো মিলিয়ে দিতাম, কিন্তু যেহেতু আমাকে আদি বৈদিক সমাজ বলেছে, তাই এখান থেকে শুধু এতটাই বলবে। 2 নাম্বার আছে। 3 দিয়েছে পঞ্চম মহাব্রত কি? এটা তোমাদের বইয়ের 70 পাতায় আছে। এটা পুরোটাই বলতে হবে। লিখবে জৈন ধর্মে 4টি মূল নীতি অবশ্যই মেনে চলতে হতো। সেগুলো হলো কোনো প্রাণী হত্যা না করা, 1। 2 মিথ্যা কথা না বলা, 3 অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, 4 নিজের জন্য কোনো সম্পত্তি না করা। পার্শ্বনাথ এই 4টি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই নীতি 4টিকে একসঙ্গে চতুর্যামব্রত বলা হয়। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও 1টি নীতি যোগ করেন। তার মতে ব্রহ্মচর্য নীতিও জৈনদের মেনে চলা উচিত। এই 5টি নীতিকে একসঙ্গে বলা হয় পঞ্চ মহাব্রত। 4 এর আইতে বলেছে টিকা লেখো মেঘালিত। এটা আমি রায়মার্টিন থেকে দিচ্ছি, যেহেতু এটা 3 নাম্বারের বইতে একটু বড় আছে। তো রায়মার্টিনটা আমার এবছরের নতুন একদম, তো পেজ নাম্বার অসুবিধা হবে না। তো এটা যেহেতু 3 নাম্বারের আছে এবং আমাদের বইতে এটা একটু বেশি বড় আছে। আমাদের বইয়ে রয়েছে এখান থেকে এই যে মেগালিথ বড় পাথরের সমাধি বলে এতটা রয়েছে। তো এইটা একটু বেশি বড়, 3 নাম্বারের থেকে জন্য এটা 5 হলে ভালো হতো। তো সেই জন্য আমি রায়মার্টিন থেকে দিচ্ছি। তো মেগালিথ হলো বড় পাথরের সমাধি। বিভিন্ন ধরনের পাথরের সমাধি। প্রাচীন ভারতের বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী পরিবারের মৃত ব্যক্তিদের সমাধি বড় বড় পাথর দিয়ে চিহ্নিত করা হতো। এই সমাধিগুলি নানা রকম দেখতে হতো। 1 হচ্ছে কোথাও একটা বড় পাথর আকাশের দিকে মুখ করে পোতা হতো। 2 কোথাও সমাধির চারপাশে অনেকগুলি পাথর বৃত্তাকারে সাজানো হতো। 3 কোথাও অনেকগুলো পাথর একটা বড় পাথর দিয়ে ঢাকা দেওয়া হতো। আর 4 আবার কোথাও পাহাড় কেটে গুহা বানিয়ে সমাধি বানানো হতো। 2 দিয়েছে সপ্তসিন্ধু অঞ্চল কাকে বলা হয়? এটা তোমাদের বইয়ের 49 পৃষ্ঠাতে রয়েছে। এইখান থেকে বলবে যে ঋগ্বেদের ভূগোল থেকে আদি বৈদিক সভ্যতা কতটা ছড়িয়েছিল তা বোঝা যায়। আজকের আফগানিস্তান আর পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের সঙ্গে আদি বৈদিক যুগের মানুষের পরিচয় ছিল। সিন্ধু এবং তার পূর্ব দিকের উপনদীগুলি দিয়ে ঘেরা অঞ্চল ছিল আদি বৈদিক মানুষের বাসস্থান। এই অঞ্চলটিকে বলা হতো সপ্তসিন্ধু অঞ্চল।
5-এর রায়তে আছে নব্যধর্ম আন্দোলন বলতে কি বোঝো, এটা রায়মার্টিন থেকে দিচ্ছে। রায়মার্টিনের 89 পৃষ্ঠায় রয়েছে, 89 পেজে আছে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে কৃষক, ব্যবসায়ী, ক্ষত্রিয় এবং শূদ্রসহ সমাজের বিভিন্ন অংশের মানুষ যোগ্য, পশু বলি ব্রাহ্মণদের বিরোধিতা করেছিল। এই সময় ব্রাহ্মণ্য ধর্মে বিরোধিতা করে যেসব ধর্মের উদ্ভব হয়েছিল সেই সব ধর্মকে নব্যধর্ম বলা হয়। তাদের মধ্যে প্রধান ছিল জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্ম। এর সাথে রয়েছে বৌদ্ধ সঙ্গীতি সম্পর্কে আলোচনা করো, এটা তোমাদের বইয়ের 72 পাতায় রয়েছে। যেহেতু 4 নাম্বার আছে, তো বইতে যেটুখানি আছে ওটা লিখে দিলেই হবে। এই যে এইখান থেকে বলবে যে বৌদ্ধ ধর্মের ইতিহাসে বৌদ্ধ ধর্ম সঙ্গীতিগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ধর্ম সঙ্গীতি অনেকটা ধর্ম সম্মেলনের মতো, সেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা সমবেত হতেন, বৌদ্ধ ধর্মের নানা বিষয় আলোচনা হতো, সঙ্গীতগুলিতে নানা বিবাদের প্রসঙ্গ উঠত। এমন 4টি সঙ্গীতের কথা জানা যায়। গৌতম বুদ্ধের মৃত্যুর পরে প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল। তার সাথে এই ছকটা দিয়ে দেবে। এই যে প্রথম বৌদ্ধ সঙ্গীতি, স্থান হচ্ছে রাজগৃহ, শাসনকাল হচ্ছে অজাতশত্রু, সভাপতি হচ্ছে মহাকাশ্যপ, গুরুত্বপূর্ণ ঘটনা সূত্র বিনয় পিটক সংকলন করা হয়। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল বৈশালীতে, শাসনকালে হচ্ছে কালাশোক বা কাকবর্ণের শাসনকালে, সভাপতি হচ্ছে যশ। বৌদ্ধরা থেরিবাদী ও মহাসাংঘিক এই 2 ভাগে ভাগ হয়ে যান। তৃতীয় হচ্ছে বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল পাটলিপুত্রে, তার শাসনকাল অশোকের শাসনকালে, সভাপতি হচ্ছে মৌগলিপুত্র তিসস। গুরুত্বপূর্ণ ঘটনা, বৌদ্ধ সংঘের নিয়মগুলি কঠোরভাবে মানার উপরে জোর পড়ে, সংঘের মধ্যে ভাঙন আটকাবার চেষ্টা হয়। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল কাশ্মীরে, তখন কনিষ্কের রাজত্ব ছিল আর কি, শাসনকাল ছিল, সভাপতি ছিল বসুমিত্র। আর বৌদ্ধ ধর্ম হিনজান মহাযান এই 2 ভাগে ভাগ হয়ে গিয়েছিল চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে। তো এখান থেকে শুরু করে এই ছকটা তুলে দেবে, 4 নাম্বার হয়ে যাবে রেডি। 5-এ 2 নম্বর প্রশ্ন, শেষ মৌর্য সম্রাটকে বৃহদ্রথ আর তার সাথে আছে গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো এটাও যেহেতু 4 নাম্বার, তো এটা বইতে যেটা আছে সেটা 4 নাম্বারের জন্য ঠিক আছে। আনুমানিক 262 খ্রিস্টাব্দ নাগাদ উত্তর ভারতে কুষাণ শাসন লোপ পেয়ে যায়। তার প্রায় 50 বছরেরও বেশি পরে উত্তর ভারতে গুপ্ত শক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। প্রথম দিকে গুপ্ত শাসকরা মহারাজ উপাধি নিতেন, তবে সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে গুপ্ত শাসকরা রাজাধিরাজ উপাধি নিয়েছিলেন। অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে গুপ্তদের শাসন ক্ষমতা অনেক বেশি ছড়িয়ে পড়েছিল। 319 থেকে 320 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত শাসক হন। ওই সময় থেকে গুপ্তাব্দ গোনা শুরু হয়। মধ্যগঙ্গা উপত্যকার উপর ভিত্তি করেই গুপ্ত সাম্রাজ্য গড়ে ওঠে। সম্ভবত 335 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম চন্দ্রগুপ্তের শাসন চলেছিল। পরবর্তী শাসক সমুদ্রগুপ্তের আমলে গুপ্ত সাম্রাজ্য সবথেকে বড় আকার পেয়েছিল। উত্তর ভারত বা আর্যাবর্তের 9 জন শাসককে হারিয়ে দেন সমুদ্রগুপ্ত। অরণ্য বা আটবিক রাজ্যগুলো তার অধীনে এসেছিল। এর ফলে পূর্বে রাঢ় থেকে পশ্চিমে গঙ্গা উপত্যকার ওপরের অংশ পর্যন্ত গুপ্ত শাসন ছড়িয়ে পড়ে। দক্ষিণ ভারতেও 12 জন রাজাকে হারিয়ে দেন সমুদ্রগুপ্ত। সুদূর দক্ষিণে তামিলনাড়ুর উত্তর পূর্ব অংশ পর্যন্ত গুপ্ত শাসকের অধিকার কায়েম হয়েছিল। তবে দক্ষিণ ভারতে 12 জন রাজাকে শেষ পর্যন্ত রাজত্ব ফিরিয়ে দেন সমুদ্রগুপ্ত। উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত শাসন টিকিয়ে রাখা সম্রাটের পক্ষে বোধহয় সম্ভব ছিল না। সে সময়ের কয়েকটি রাজশক্তি সমুদ্রগুপ্তকে কর দিত, তাদের বলা হতো করদ রাজ্য। সমুদ্রগুপ্তের ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত 376 খ্রিস্টাব্দ বা 56 গুপ্তাব্দ নাগাদ শাসক হন। গুজরাট অঞ্চল থেকে শকক্ষত্রপ শাসকদের উচ্ছেদ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাই তাকে শকারি বলা হয়। শকযুক্ত অরি বা শত্রু মানে শকারি। তার আমলে প্রথম রূপর মুদ্রা চালু হয়, সম্ভবত শকদের হারিয়ে দেওয়ার প্রতীক হিসাবে 410 থেকে 411 খ্রিস্টাব্দ নাগাদ ওই রূপর মুদ্রা চালু করা হয়। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলেও গুপ্ত সাম্রাজ্যের আয়তন বেড়েছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর সম্রাট হন প্রথম কুমারগুপ্ত। তার শাসনকালে গুপ্ত সাম্রাজ্যের আয়তন ও ক্ষমতা আগের মতোই ছিল। তিনি সাম্রাজ্যে নানা রকম মুদ্রা চালু করেছিলেন। তার সময় নালন্দা মহাবিহার স্থাপিত হয়। প্রথম কুমারগুপ্তের ছেলে স্কন্দগুপ্ত এরপরে সম্রাট হন। আনুমানিক 458 খ্রিস্টাব্দে উপমহাদেশের উত্তর পশ্চিম দিকে হুনরা আক্রমণ করে। স্কন্দগুপ্ত সফলভাবে সেই আক্রমণ রুখে দিয়েছিলেন। তিনি সম্ভবত শেষ গুপ্ত সম্রাট, যার শাসন এলাকা ছিল বিরাট। তারপর থেকেই গুপ্তদের শক্তি কমতে থাকে। ছোট ছোট স্থানীয় শাসকরা গুপ্ত শাসকদের অমান্য করতে থাকে, ফলে উত্তর ভারতে বেশ কিছু আঞ্চলিক শাসন দেখা দেয়।
তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।